বাংলাদেশের একজন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ভারতের তৎকালীন প্রেসিডেন্ট, যার সাথে সাক্ষাৎ বাতিল করেছিলেন দেশপ্রেমের পরিচয় দিয়ে। কাজে আসুন আমরা দেশের উন্নয়নের স্বার্থে ভেদাভেদ ভুলে যে পুরনো ক্যাসেট বাজানো বন্ধ করে আগামীর সম্ভাবনার বাংলাদেশের কথা বলি। সেই সম্ভাবনার বাংলাদেশে অত্যন্ত গড়ার জন্য আমাদের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশকে কাজে লাগাই। এই 5ই আগস্টের পরে আমাদের যে ঐক্যবদ্ধ প্রাচীর নির্মাণ হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে, আওয়ামী লীগ চাচ্ছে যে আমাদের এই বিএনপি, জামাত, এনসিপি সবার ভিতরে একটা ফাটল তৈরি হোক, তারা সুবিধা নেবে। এই সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন প্রকার মানে প্রোপাগান্ডারই একটা অংশ। আমরা যে একটা সুশৃঙ্খল জাতি, এটা প্রমাণ দিতে পারি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে এসে জবাবদিহিতামূলক সরকার গঠনে যাতে এই জাতি আশা জাগাতে পারে, তার ভোটের অধিকার ফিরে পেতে পারে, এর জন্য আমরা রাজনীতি করব একসাথে। বাংলাদেশের জামাত ইসলামীর প্রতি মানুষের এত আকর্ষণ কেন? দুর্নীতি মুক্ত, আদর্শের পরে অবিচলতা এবং দেশপ্রেমের ব্যাপারে তারা প্রশ্ন ঊর্ধ্বে উঠেছেন, যার কারণে এখন দেশের যেখানেই যাচ্ছেন জামাত ইসলামীর আমির একজন মানবতার ফেরিওয়ালা হয়ে গেছেন। দেশের মানুষের যেখানেই দুর্দশা, যেখানেই প্রবলেম, উনি কিন্তু ছুটে যাচ্ছেন, জামাত নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। এবং আমরা মনে করছি যে আগামী দিনে যদি আদর্শ নির্ভর রাজনীতি না হয়, রাজনৈতিক কালচার পরিবর্তন না হয়, একই ব্যক্তি যদি সরকার প্রধান, দলীয় প্রধান এবং সংসদীয় দলের প্রধান যদি হন, তাহলে সেটা যে দলেরই হোক না কেন, সেই দলের সেই নেতা ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা অনেক প্রবল। এরকম জায়গা থেকে আমাদের ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থেকে শুরু করে জবাবদিহিতা এবং ন্যায়ের পক্ষে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার যে অধিকার, সেটাও যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমরা কি কোন আদর্শের ভিত্তিতে আগামীর রাজনীতি করব? আমি মনে করি দেশ আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি, আমরা এই প্রজন্ম এই দেশকে ওন করি। বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, যিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে নাগরিকত্ব পেয়েছিলেন, তার দেশে তত্ত্বাবধায়ক সরকারের ফরমালা দেয়া আছে। 48-এ তিনি ডাকসুর জিএস ছিলেন এবং 52-র ভাষা আন্দোলনে তার অবদান রয়েছে। বাংলাদেশে প্রতিকূল পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে তার জানাজায় সর্বোচ্চ সংখ্যক লোক উপস্থিত হয়েছে। এটার দ্বারা প্রতিমান হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে মন গড়া যে কোনো অভিযোগ আনলেই জনগণ এখন এটা বিশ্বাস করে না। জনগণ ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আমাদের ছাত্র জনতার রক্তের মাধ্যম দিয়ে যেই আগামীর বাংলাদেশ গড়ার সুযোগ হয়েছে, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করে এই দেশকে ন্যায্যতার ভিত্তিতে নিয়ে যাওয়ার সুযোগ এসেছে। আমি খুব আজকে গভীরভাবে শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই যে বাংলাদেশের একজন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ভারতের তৎকালীন প্রেসিডেন্ট, যার সাথে সাক্ষাৎ বাতিল করেছিলেন দেশপ্রেমের পরিচয় দিয়ে। কাজে আসুন আমরা দেশের উন্নয়নের স্বার্থে ভেদাভেদ ভুলে যে পুরনো ক্যাসেট বাজানো বন্ধ করে আগামীর সম্ভাবনার বাংলাদেশের কথা বলি। সেই সম্ভাবনার বাংলাদেশে অত্যন্ত গড়ার জন্য আমাদের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশকে কাজে লাগাই। আপনার মাধ্যমে দেশবাসীর প্রতি এবং সবার প্রতি আমাদের এই আহ্বান, আমাদের রাজনৈতিক ভিন্নতা, আদর্শ ভিন্ন হতে পারে, দেশপ্রেম, দেশ গঠনে আমরা যেন ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আপনাদের কি জাতীয় সঙ্গীতের ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা? জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমার একজন স্টুডেন্ট আমার ক্লাসে বলেছে, স্যার আজানের, উনি ওখানে উপস্থিত ছিলেন, বলছে আজানের সময় হয়েছে, একজন বলেছে যে এখন আজানের টাইম। এটাকে অনেকে কি করেছে, মিস ইউজ করতেছে যে জাতীয় সঙ্গীত তো বাংলাদেশ জামাত ইসলামী এর কখনোই বিরোধিতা করে নাই। প্রথমে জাতীয় সঙ্গীত নিয়ে চেঞ্জের দাবি এসেছিল 1979-এ। তখন শাহ আজিজুর রহমান সাহেব বলেছিলেন যে এটা পরিবর্তন হওয়া দরকার, কারণ যিনি এটা লিখেছেন তার মৃত্যু হয়েছে 1941 সালে, আর দেশ স্বাধীন হয়েছে 71 সালে। এই কারণে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানও ওই সময় গাওয়া হতো। কাজেই এটা নতুন না, জাতীয় সঙ্গীত চেঞ্জ হতে পারে, সংস্কার তো অনেক কিছুই হচ্ছে। নতুন প্রজন্ম যদি দেখে যে এই জাতীয় সঙ্গীত বাংলাদেশকে ধারণ করে না, বাংলাদেশের স্পিরিট ধারণ করে না, বাংলাদেশের যে চেতনা ধারণ করে না, যদি সবাই সেটা মত দেয়, বাংলাদেশ জামাত ইসলামী তার বিরোধিতা করবে না। আবার যদি দেশের জনগণ এটাকে গ্রহণ করে নিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী এটার কখনোই বিরোধিতা করে নাই। কাজেই আমরা মনে করি যে এটা আমাদের ভিতরে এই 5ই আগস্টের পরে আমাদের যে ঐক্যবদ্ধ
প্রাচীর নির্মাণ হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে। আওয়ামী লীগ চাচ্ছে যে আমাদের এই বিএনপি, জামাত, এনসিপি সবার ভিতরে একটা ফাটল তৈরি হোক, তারা সুবিধা নেবে। এই সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন প্রকার মানে প্রোপাগান্ডারই একটা অংশ আমি মনে করি। আমাদের শহীদদের রক্ত এখনো শুকায়নি, আহতদের কান্না এখনো শেষ হয়নি, শহীদের মা বাবা ভাই বোনেরা এখনো তাদের চোখের পানি শুকায়নি। কাজেই আমরা যেন এই রক্তের সাথে বেইমানি না করি। আর জাতি হিসেবে আমাদের যে দায়বদ্ধতা আছে, আমরা যে একটা সুশৃঙ্খল জাতি এটা প্রমাণ দিতে পারি। সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে এসে জবাবদিহিতামূলক সরকার গঠনে যাতে এই জাতি আশা জাগাতে পারে, তার ভোটের অধিকার ফিরে পেতে পারে, এর জন্য আমরা রাজনীতি করব একসাথে। এবং বিশেষ করে আমরা শিক্ষাবিদ হিসেবে এই দেশের মানুষের যে সন্তান গড়ার, ছাত্রদেরকে গড়ার জন্য যে আমাদের যে দায়বদ্ধতা আছে, সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের ছাত্ররা জীবন দিয়েছে, এই বাংলাদেশের জন্য একটা নতুন সূর্যের উদয় করে দিয়েছে। সেটাকে যেন আমরা আমাদের কাদা ছোঁড়াছুড়ির মাধ্যমে আমরা শেষ না করে দিই। আমরা নতুন করে এই দেশকে গড়তে চাই, নতুন জায়গায় নিয়ে যেতে চাই। সেখানে থাকবে না চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস এবং নৈরাজ্য, ব্যাংক ডাকাতি, লুটপাট। আসুন এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে সত্যিকারের ন্যায় এবং আদল ইনসাফের ভিত্তিতে একটা বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ।